আজকে সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশে যদিও আয়োজন করেছে, কিন্তু এই সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নয়। এই সমাবেশ গোটা বাংলাদেশের মানুষের সমাবেশ। আমরা এখানে কেন দাঁড়িয়েছি? বক্তাগণ বক্তব্য দিয়েছেন। আমাদের দেশের ভারত কর্তৃক নিয়োজিত আওয়ামী সরকার, অবৈধ সরকার কয়েকদিন আগে ভারতে গিয়ে 3টা চুক্তি নবায়ন, নতুনভাবে 7টা চুক্তি করেছেন। যদিও কি চুক্তি করেছেন আমাদের দেশের মিডিয়ার থেকে আমরা জানতে পারি নাই। অবৈধ প্রাইম মিনিস্টার আগে আলোচনা করেন নাই, বরং ভারতের মিডিয়ার থেকে আমরা জানতে পেরেছি যে এই চুক্তি হয়েছে। কিন্তু সেই চুক্তির এখনো বিস্তারিত কিছু আমাদের কাছে পেশ করা হয় নাই। চুক্তির মধ্যে কি আছে আপনারা অনেকেই পড়েছেন, আপনারা দেখেছেন যে চুক্তিগুলির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন চুক্তি আছে বলে এদেশের বিজ্ঞজন মনে করেন না। এদেশের বিজ্ঞজন মনে করেন সবকিছুই ভারতের জন্যই করা হয়েছে। ইতিমধ্যে টক শোতে ভারতের দালালেরা এর পক্ষে বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছেন, করাটাই স্বাভাবিক, করবেনও। আমি যতগুলি টক শো শুনেছি, ভারত কর্তৃক দালালদের সবচেয়ে বড় যুক্তি হলো এই যে ভারত আমাদের বন্ধু, স্বাধীনতার পক্ষে ছিলেন, আমাদেরকে সাহায্য করেছেন। যতগুলি ভারত কর্তৃক দালালদের বক্তব্য শুনেছি, প্রত্যেক দালালদের এই পয়েন্টটা সবচেয়ে জোরালো, যেখানে চুক্তি করেছি ভারত আমাদের বন্ধু। বন্ধু কিসের জন্য? ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছেন। আমি আজকে আপনাদেরকে একটা অঙ্ক শিখাতে চাই, দেখি অঙ্কের জবাব তোমরা কি দেন। ক খ গ কয়জন ব্যক্তি ভাই? কি ভাই? 3জনের শত্রু। ক খ এর শত্রু, খ গ এর শত্রু। ক আসতেছে নদীতে নৌকায়, খ এবং গ মিলে তাকে হত্যা করেছে। এখন বলেন তো কে কার সাহায্য করেছে? হ্যাঁ, কেউ কাউ সাহায্য করে নাই, এটা মনে রাখতে হবে। ক খ গ, ক খ গ 3জনের শত্রু। আসতেছে কে? হত্যা করছে কারা? খ এবং গ। এখন খ এবং গ কি কার সহযোগী ছিল না উভয় কাজ সিদ্ধ করেছে? ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ভারত কি পাকিস্তানের বন্ধু না শত্রু? আচ্ছা বলেন তো, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, পাকিস্তান আমাদের বন্ধু না শত্রু? তাই উভয়। এখন যুদ্ধ বাজছে কাদের সাথে? আমাদের সাথে, পাকিস্তানের সাথে। সেখানে যদি ভারত অংশগ্রহণ করে, আমাদের সহযোগী না তার স্বার্থ উদ্ধার করেছে? এটা প্রথম অঙ্কটা বুঝেন। ভারত আমাদের সাহায্য করার জন্য আসে নাই, বরং পাকিস্তানের শত্রু ভারত, ভারতের শত্রু পাকিস্তান। মাত্র 65-তে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিশাল যুদ্ধ হয়ে গেছে। সে চায় পাকিস্তানের ভূখণ্ডটাকে গোটা দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য। এর জন্য বার মার্চ করেছে। আপনারা জানেন জওহরলাল নেহরু সাহেব তিনি স্পষ্ট বলেছেন, আমরা আবার অখণ্ড ভারত চাই। সেই বক্তৃতা এখনো আছে, RSS তাদের বক্তৃতার মধ্যে আছে, আমরা অখণ্ড ভারত চাই। বিজেপির মন্ত্রীরা তাদের পেজ থেকে ঘোষণা দেয়, আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশকে, নেপাল এবং ভুটানকে এক করে আমরা আবারও অখণ্ড ভারত গড়তে চাই। কাজে যেহেতু পাকিস্তানের শত্রু ভারত, ভারতের শত্রু পাকিস্তান,
আর কয়েকদিন আগেই আমরা ভারত থেকে আলাদা হয়েছিলাম। মনে রাখতে হবে যে আমরা স্বাধীন হয়েছে পাকিস্তানের থেকে। আমরা কিন্তু 71-এ বাংলাদেশ ভারত থেকে স্বাধীন হয় নাই, বরং 71-এ পাকিস্তান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান থেকে পাকিস্তানের মধ্যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধটা ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। যেহেতু পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ, পূর্ব পাকিস্তান জিতার কারণে সেই পূর্ব পাকিস্তানের নামই হয় বাংলাদেশ। আগে অঙ্ক বুঝতে হবে। কাজে আমি বিশ্বাস করি ভারত আমাদেরকে সাহায্য করে নাই, বরং দুই শত্রু মিলে আর এক শত্রুকে আমরা প্রতিহত করেছি। এবার আসুন, ভারত কি সাহায্য করেছে? 25শে মার্চ রাত্রে যুদ্ধ শুরু, শেখ সাহেব অ্যারেস্ট হলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 16ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা হলো, চুক্তিপত্রে দস্তখত হলো। কিন্তু ভারত তার সৈন্য আমাদের দেশে প্রেরণ করলেন কবে? 3রা ডিসেম্বর। অথচ 8ই ডিসেম্বর আপনারা জানেন যে সমঝোতার জন্য, পাকিস্তান আত্মসমর্পণের জন্য অলরেডি চিঠি লেখা হয়ে গেছে। 14ই ডিসেম্বর চিঠি প্রেরণ করেছে। আর ভারতের সৈন্য আমাদের দেশে ঢুকছে 3রা ডিসেম্বর। তার মানে আমাদেরকে সাহায্য করার জন্য আসে নাই, বরং নাটক করার জন্য এসছে। 16ই ডিসেম্বর তো চুক্তিপত্রে স্বাক্ষর হয়ে গেছে, 14ই ডিসেম্বর প্রেরণ করা হয়েছে, 8ই ডিসেম্বর পরিকল্পনা করা হয়েছে। 3রা ডিসেম্বর যদি ভারতের সৈন্য আমাদের দেশে ঢুকে, তাহলে কি সাহায্য করার জন্য আসছে না নাটক করার জন্য আসছে? নাটক করার জন্য আসেন, এটাও ভুল, আসলে লুটপাট করার জন্য আসছে। এবার শোনেন লুটপাটটা কি। ভারতের দালালদেরকে বলবো, ভালো মতো কান খুলো, শোনার চেষ্টা করো, কান খুলো, শোনার চেষ্টা করো। আমাদের দেশের সেনাপ্রধান ছিলেন ওসমানী সাহেব, কর্নেল ওসমানী সাহেব। যদি যুদ্ধ আমরা করি, তাহলে নিয়াজির সাথে অরোরার কেন স্বাক্ষর হবে? আমাদের সাথে নিয়াজির সাথে স্বাক্ষর হবে ওসমানীর, কিন্তু ওসমানীকে সেখানে যেতে দেওয়া হয় নাই কেন? এই প্রশ্ন আজও কেউ করে না, আজও কেউ করে না। আমাদের দেশের বাংলাদেশের তৎকালীন সময় সেনাপ্রধান ছিলেন কর্নেল ওসমানী সাহেব। তেনাকে কেন সেই সমঝোতা অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয় নাই? তিনি যেতে পারেন নাই, স্বাক্ষর করতে পারেন নাই। সেখানে ভারতের পক্ষ থেকে আঞ্চলিক সেনাপ্রধান অরোরার সাথে চুক্তি হয়েছিল। আপনাকে জানেন চুক্তির পরে কি হয়েছিল? তৎকালীন সময় ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়েছিল যে ভারতের সৈন্যরা আমাদের দেশ থেকে এমন লুটপাট শুরু করেছে, এমন কি বাথরুমের ঝর্ণা, বাথরুমের টেপ, যেহেতু ঢাকার মধ্যে বিদেশে অনেক মাল পাওয়া যেত, এর জন্য তারা টেলিভিশন, রেডিও, শাওয়ার, গাড়ি, সমুদ্রের জাহাজ, রাইফেল, ট্যাঙ্ক, মানুষের ঘর বাড়ি, টাকা পয়সা, এমন কিছু নাই যা লুট করে নেই। গার্ডিয়ান পত্রিকা ছাপা হয়েছিল তৎকালীন সময় 220 কোটি ডলার, 220 কোটি ডলার ভারত লুটপাট করেছিল। যদি ভারত আমাদের বন্ধুই হয়, এত লুটপাট কেন করবেন? এত চুরি কেন করবেন? এত ডাকাতি কেন করবেন? আপনারা দেখেছেন সেই পত্রিকাগুলির রিপোর্ট। এমনকি অরোরা সাহেব যখন বাংলাদেশে আসতেন ওই সময়, তখন আমাদের বাংলাদেশের সেনা প্রধান যেই বাংলুরে থাকতেন, সেখানে তাকে থাকার জায়গা দেওয়া হয়েছিল। শুধু কি তাই, ইতিহাস বলে যে ভারতের সৈন্যরা মিষ্টি দোকানে ঢুকত, মিষ্টি খেত, পয়সা দিত না, দুর্ব্যবহার করত। চুরি ডাকাতি একটা মর্গ স্বর্গ এই দেশে তারা কায়েম করেছিল। সেই ভারত আমাদের বন্ধ হয় কিভাবে? শুধু কি তাই,
আপনারা কি জানেন ভারত তারপর থেকে আমাদের দেশের সাথে আজ পর্যন্ত ভালো কোনো ব্যবহার করতে পারে নাই। এখন বলতে পারেন ইন্দিরা গান্ধী ভারতের সৈন্য ফিরিয়ে নিয়ে গেছে। আমরা তো আগেই বলেছি যে ভারতের সৈন্য তো আমাদের দেশকে রক্ষা করার জন্য আসে নাই, ডাকাতি করার জন্য আসছে। আমরা ইন্দিরা গান্ধীকে বলেছি ডাকাতকে ফিরিয়ে নিয়ে যাও, বাংলাদেশের জনগণ পাকিস্তানের সৈন্যের বিরুদ্ধে যেরকম লড়াই করেছে আর একবার তোমার সৈন্যের বিরুদ্ধে লড়াই করবে। গান্ধী ভয় পেয়ে তার দেশের সৈন্যকে এর দেশ থেকে প্রতিহত করতে বাধ্য হয়েছে। আজকে ভারত আমাদের সাথে কি শত্রুতা করেছেন তা কি জানেন? এদেশের অনেকেরই জানা নেই। আজকে ভারত আমাদের সীমান্তে হাজার 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 মানুষ হত্যা করেছে। শুধু 2001 থেকে 11 পর্যন্ত 1100-এর উপরে মানুষকে হত্যা করেছে। 1100-এর উপরে মানুষকে হত্যা করেছে। ফেলানিকে কাঁটা তারের মধ্যে গুলি দিয়ে বাঁদরের মতো ঝুলিয়ে রেখেছে। ভারত গঙ্গা নদী সহ 53 নদী 54 নদীর পানির বন্টন আজ পর্যন্ত করে নাই, আজ পর্যন্ত করে নাই। আর আমাদের প্রাইম মিনিস্টার কি বলেছেন, যেরকম ইউরোপ কান্ট্রির মধ্যে বর্ডার নাই, আমাদের বর্ডার থাকবে না। তার মানে হলো এই, উনি অচিরে এই দেশকে ভারতের কাছে তুলে দিবেন সেই ষড়যন্ত্র করতেছেন। আজকে চুক্তির মধ্যে আমরা কি দেখলাম, এমনকি প্রতিরক্ষা মন্ত্রণালয় শান্তির ব্যাপারেও ভারতের গভীর আগ্রহ। গোটা মিলিটারি ডিপার্টমেন্ট ভারত পরিচালনা করবেন এই চুক্তির মধ্যে, তাও দেখা গেছে। আজকে 820 কিলোমিটার রাস্তা করিডোর আমরা ট্রেন পথে ভারতকে দিয়ে দিয়েছি, বহুত করিডোর দিয়েছি। অথচ নেপালে যাওয়ার জন্য আমাদের মাত্র 22 কিলোমিটার ট্রানজিট রাস্তা ভারত আমাদেরকে দেয়নি। ভুটানে যাওয়ার জন্য মাত্র 35 কিলোমিটার রাস্তা ভারত আজ পর্যন্ত আমাদেরকে দেয় নাই। আজকে চুক্তির মধ্যে বলছে নেপাল ভুটান হয়ে আমরা ভারতের সাথে রেল সংযুক্ত করব, অথচ ভুটানে তো কোনো রেল লাইনই নেই। নেপালে সামান্য কিছু রেল লাইন আছে, সেটা পাহাড়ি অঞ্চল, সে রেলই চলে না। তার মানে হলো এই, ও জানে যে নেপালের সাথে কোনোদিন রেল লাইন হবে না। রেল লাইন হবে ভারত টু ভারত, আর করিডোর হবে বাংলাদেশ। সেই চুক্তির মধ্যে স্পষ্ট নাই সে রেলের মধ্যে কি বহন করবে, অস্ত্র বহন করবে না টাকা বহন করবে না সৈন্য প্রেরণ করবে, স্পষ্ট নাই। আমরা বুঝতে পারি নিশ্চিত ভারত সে ট্রেন লাইনের মাধ্যমে এদেশে সৈন্য প্রেরণ করবে এবং তার অস্ত্র প্রেরণ করবে। এত অবস্থাটা কি হবে জানেন? খাল কেটে কুমার আনার মতো অবস্থা। 7 সিস্টার নিয়ে চীনের সাথে ভারতের বিরোধ। যখনই আমরা ভারতকে করিডোর দিয়েছি, আলটিমেট চীন আমাদের বিরোধী হয়ে যাবে। তার মানে হলো এক পরাশক্তির শত্রুতা আমরা নিজে চুক্তির মাধ্যমে গ্রহণ করেছি। আজকে ভারতের অবস্থা কি জানেন? ওরা শুধু নেয়, আমাদের কিছুই দেয় না। তো চামচারা বলবে ছিটমহলের সমাধান হয়েছে, ওই জায়গায় করিডোরের সমাধান হয়েছে। আরে ভাই, ছিটমহল তো আমাদের ছিল, ভারত অবৈধভাবে দখল করেছে, আমরা সেইটা নিয়ে এসেছি। বলতে পারেন পানি চুক্তি, সাগর চুক্তি সমাধান হয়েছে না। ভারতের সাথে সাগরের চুক্তি যৌথ পরামর্শের ভিত্তিতে, আলোচনার ভিত্তিতে সমাধান হয় নাই, বরং আমরা আন্তর্জাতিক কোর্টে কেস করেছি, কেসে আমরা জিতছি। এটা ভারতের সাথে সমাধান হয় নাই। আপনারা বুঝছেন যে ভারত আমাদেরকে সাগরের সীমানা নির্ধারণ করেছে? না, ভারত করে নাই, বরং আমরা আন্তর্জাতিক কোর্টে বিজয় অর্জন করেছি। আজকে ভারতের অবস্থাটা কি? আজ শেখ হাসিনার অবস্থাটা কি? ভারত আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে জমাই দিয়েছে, ধ্বংস করে ফেলছে। এদেশের এমন কোন জায়গা নেই যে জায়গায় ভারতের হস্তক্ষেপ নেই। অথচ আমাদের প্রাইম মিনিস্টারকে কি বক্তব্য যদি শুনলাম,
যে আমি ভারতের সাথে ভিসা ব্যবস্থাকে সহজ করে দিয়েছি। আচ্ছা, ভারত কি আমাদের দেশ না আর একটা দেশ? তা আমাদের দেশের প্রাইম মিনিস্টার অন্য রাষ্ট্রের ভিসাকে সহজ করে কিভাবে? কথাটা বুঝাতে পারিনি। উনি কি বলেছেন? ভারত ভিসাকে সহজ করছে এই কথা বলেন নাই। কি বলেছেন? আমি ভারতের ভিসা সহজ করে দিয়েছি। তার মানে উনি এদেশের প্রাইম মিনিস্টার নয়, উনি হলো ভারত কর্তৃক ভারতের একজন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আমি বলি নেই, গোটা ভারতের লোক তাকে মুখ্যমন্ত্রী বলে, এমনকি মুখ্যমন্ত্রী বলেই তাকে সম্বোধন করেছে। কিন্তু আমরা লজ্জা পাই, লজ্জিত। ভারতের একজন মুখ্যমন্ত্রীও যদি দিল্লিতে যায়, তার যে শ্রদ্ধা এবং সম্মান, আমাদের দেশের মুখ্যমন্ত্রী ভারত কর্তৃক মুখ্যমন্ত্রী ভারতে গেলে সেই সম্মান শ্রদ্ধাটুকু পায় না। যদি আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারতে যেতেন, তাহলে কমপক্ষে সেই দেশের প্রাইম মিনিস্টার তাকে অভ্যর্থনা জানাবার জন্য, রিসিভ করার জন্য আসতেন। কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার তো দূরের কথা, নাম করা কোনো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে না। এসে লজ্জার কিছু হতে পারে না। আমরা লজ্জিত। আমি বলবো, যদিও আপনি অবৈধভাবে আমাদের দেশের প্রাইম মিনিস্টার, যদি ভারত আপনাকে সম্মান ইজ্জত না দেয়, আপনি আর কোনোদিন ভারত সফরে যাবেন না। এটা আমার অনুরোধ। এরপর আসুন, আজকে ট্রানজিট নিয়ে কথা হচ্ছে। আসলে ট্রানজিট নয়, করিডোর। ট্রানজিট হলো এক দেশের থেকে আর এক দেশে যাওয়া, এক দেশের উপর থেকে আর এক দেশে রাস্তা বা ট্রেন অথবা প্লেন পথে যাওয়া বা নৌপথে যাওয়ার নাম ট্রানজিট। আর করিডোর হলো এক দেশ আর এক দেশকে ব্যবহার করে তার দেশে যাওয়া, এর নাম হলো করিডোর। আজকে ভারতকে আমরা করিডোর দিয়েছি, ট্রানজিট দেই নেই। ভারত আমাদের জায়গা ব্যবহার করে তার কোথায় যাবে? ভারতে যাবে। আমাদের জায়গা ব্যবহার করে মিয়ানমারে যাবে না, বরং তার কোথায় যাবে? ভারতের, এর নাম করিডোর। যদি আমাদের জায়গা ব্যবহার করে তারা মিয়ানমারে যেত, সেটা হতো কি? ট্রানজিট। কাজে করিডোর তো দেওয়ার কোনো আইন আমাদের দেশে নেই। স্বার্থবিহীন আমরা করিডোর দেবে কেন? আজকে বর্তমান অবৈধ সরকারের কাছে বাংলাদেশের জনগণ জানতে চায়, পদ্মা সেতুতে কত আয় আমরা মুখস্থ করছি, আমরা সবাই জানি। এত আয় হয়েছে ঈদের মধ্যে, এত আয় হয়েছে এত দিনের মধ্যে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সেই 2015 থেকে বা 9 থেকে আজ পর্যন্ত আপনি ভারতকে যেই ট্রানজিট অফার করিডোর দিয়েছেন, সেই করিডোরের থেকে কত আয় করেছেন সেটা বাংলাদেশ জনগণ জানতে চায়। কত টাকা আয় করেছেন আমাদের জানার অধিকার আছে কি নেই? যদি পদ্মা সেতুর আয় সম্পর্কে আমরা জানতে পারি, তাই ভারতকে যে রাস্তা দিয়েছি সেই রাস্তার আয় সম্পর্কে আমরা জানতে পারবো না? অবশ্যই আমরা জানতে চাই। আপনারা কি জানেন, আজকে বাংলাদেশ সরকার নয়, এই ভারত কর্তৃক সরকার আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। গত 2022 এবং 23 সনে বাংলাদেশ থেকে প্রায় 4.5 লক্ষ রোগী ভারতে চিকিৎসা করেছে। 4.5 লক্ষ। আমাকে বলুন তো, প্রায় 4.5 লক্ষ রোগী যদি ভারতের চিকিৎসা নেয়, তাহলে কত অর্থ আমরা তাদেরকে দিয়ে এসছি। আজকে বাণিজ্যিক চুক্তি, আমি প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই, এই বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের সিরাজ সাহেব ইঙ্গিত দিয়েছেন যে 26 কোটি মার্কিন ডলার আয় হয়েছে, 26 বিলিয়ন মার্কিন ডলার যেখানে বিনিময় হয়েছে, তার মধ্যে ভারত পেয়েছে 24 মিলিয়ন ডলার আর আমরা পেয়েছি মাত্র 2 মিলিয়ন ডলার। পার্থক্যটা বুঝছেন? আমরা জানতে চাই, আপনি বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ভারতের লোক এদেশে চাকরি করতে পারবে, ভারতের কত ব্যক্তিরা আমাদের দেশে চাকরি করে এবং বাংলাদেশের কত ব্যক্তিরা ভারতে চাকরি করে, এইটা আমাদের জানার বিষয় আছে কি নাই? আমাদের জানা মতে ভারতের প্রায় 10 লক্ষ লোক, 10 লক্ষ লোক আমাদের দেশে চাকরি করে। আজকে প্রাইম মিনিস্টার মংলা নৌবন্দরকে ভারতের জন্য ছেড়ে দিয়েছে, চিটাগাং নৌবন্দরকে ভারতের জন্য ছেড়ে দিয়েছে। কিভাবে ছাড়ছে জানেন?
চুক্তিটা কি জানেন? যদি বাংলাদেশের কোনো জাহাজ মাল খালাস করে, ইতিমধ্যেই যদি কোনো ভারতের জাহাজ আসে, তাহলে আমাদের জাহাজ সেখান থেকে চলে যেতে হবে, ভারতের জাহাজকে ইন করতে দিতে হবে। আজকে নেপাল থেকে বিদ্যুৎ আনার জন্য চুক্তি হয়েছে মাত্র 20 মেগাওয়াট, অথচ ভারত আমাদের থেকে হাজার হাজার মেগাওয়াটের চুক্তি করেছে। মাত্র নেপাল থেকে ভারত হয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা বিদ্যুৎ আনতে পারি নাই। প্রয়োজন আছে কিনা জানি না, কিন্তু ভারত আমাদেরকে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ অলরেডি দিয়ে দিয়েছে এবং বিদ্যুৎ খাতে প্রায় 80,000 কোটি টাকা ঋণ। কাজে যেই ভারত আমাদের বুকে গুলি চালায়, যেই ভারত বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারার চক্রান্ত করে, যেই ভারত আমাদেরকে চারদিক থেকে ঘিরে রাখতে চায়, যেই ভারত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধান না করে, সে আলোচনা না করে, তার স্বার্থে চুক্তি করে, যেই ভারত আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, যেই ভারত আমাদের স্বার্থের বাহিরে তার স্বার্থকে প্রাধান্য দেয়, যেই ভারত স্বাধীনতার পরে আমাদের দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুট করেছে, সেই ভারত আমাদের বন্ধু হতে পারে না। সেই ভারতের সাথে যে অবৈধ চুক্তি করেছে সে আমাদের বন্ধু হতে পারে না। বাংলাদেশের জনগণ এই চুক্তি মানতে পারে না, মানবে না ইনশাআল্লাহ। এই চুক্তি এই দেশকে সেই সিকিমের মতো বিক্রি করার চুক্তি। আপনাকে জানেন, সিকিম একসময় ভারতের বাহিরের এক কান্ট্রি ছিল, স্বাধীন একটা রাষ্ট্র ছিল, কিন্তু লেনদুপ দর্জির সাথে হাতাহাত করে ভারত সেই দেশকে গ্রাস করে ফেলেছে। লেনদুপ দর্জি নিজেই বলতেন, যখন আমি স্বাধীন রাষ্ট্রের প্রধান ছিলাম তখন আমাকে ভারতের প্রাইম মিনিস্টার অভ্যর্থনা জানাবার জন্য লাল গালিচা এয়ারপোর্টে বিছাইয়ে দিতেন, অথচ আমি যখন দেশকে তাদের হাতে তুলে দিয়েছিলাম, এরপরে ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথেও মাসকে মাস বসেও আর কথা বলার সুযোগ পাইনি। এর নাম ভারত। ভারত নিজের স্বার্থ বুঝে, অন্যের স্বার্থ বুঝে না। আমরা পাশের কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে চাই, সুসম্পর্ক রাখতে চাই, লেকিন আমি আমাদের অবৈধ সরকারকে বলবো, যখনই কথা আসে তখন আপনি ইউরোপের তুলনা দেন, কিন্তু আমি বলবো ভারতের সাথে তো ইউরোপের কোনো সীমানা নাই। ভারতের সাথে সীমানা আছে পাকিস্তানের, ভারতের সাথে সীমানা আছে চীনের, ভারতের সাথে সীমানা আছে আফগানের। আপনি তাদের তুলনা দেন, সেই চীনের সাথে ভারতের সম্পর্কটা কি, ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কটা কি? আপনি আমাদের দেশের সীমানা তুলে দেওয়ার, বর্ডার তুলে দেওয়ার বক্তব্য দেন। আপনি এই ক্যাটাগরি করো কেন বলেন না যে ভারতের সাথে চীনেরও কোনো সীমানা থাকবে না, ভারতের সাথে পাকিস্তানের কোনো সীমানা থাকবে না? এই বক্তব্য আপনি দেন। যদি এই বক্তব্য আপনি দেন, পরের দিন আপনার গদিও থাকবে না। যেহেতু আমাদের দেশের মানুষগুলি লোভী, আমাদের দেশের মানুষগুলি জ্ঞান পাপী, আমাদের দেশের মানুষগুলি জাহেল, আমাদের দেশের মানুষগুলির হুঁশ কম, যা অধিকাংশ। এর জন্য আপনি যা বলেন তাই তারা শুনে। কিন্তু অন্য দেশের মানুষগুলি এত জাহেল না, এত অদূরদর্শী নয়, এত লোভী নয়। আজকে আপনি ভারতকে সবকিছু দিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ তা তাকিয়ে থেকে দেখবে, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারি না। এবার বাংলাদেশের কথা বলি। কয়েকদিন আগে প্রাইম মিনিস্টার নির্লজ্জভাবে ঘোষণা দিয়েছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করব। কত নির্লজ্জ! আমি বলবো, এই র্যাবের প্রধান বেনজিরকে কে বানিয়েছে? কথা বলেন। বেনজির এক সময় র্যাবের প্রধান ছিল না? এই র্যাবের প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা। বেনজির এক সময় আইজি ছিল না, পুলিশের প্রধান ছিল না? এই পুলিশের প্রধান কে বানিয়েছে? আচ্ছা বলেন তো, গোটা বাংলাদেশের জন্ম হওয়ার পরে কোন আইজি চলে যাওয়ার পরে পুলিশের নিরাপত্তা পেয়েছে এরকম একটা ঘটনা আছে? একটা। বেনজির সে চাকরি থেকে অবসর পাওয়ার পরেও সে পুলিশ প্রোটেকশন পেয়েছে। আপনি কি জানেন বেনজির চাকরিচ্যুত হওয়ার পরেও পুলিশ প্রোটেকশন কেন পেয়েছিল? র্যাবের সময় র্যাবের প্রধান থাকাকালীন
অবৈধভাবে শেখ হাসিনাকে এই বেনজির ক্ষমতায় নিয়ে এসছে। আমার আইজি থাকাকালীন অবৈধভাবে বেনজিরকে ক্ষমতা শেখ হাসিনাই নিয়ে আসছে। যে শেখ হাসিনা বেনজিরকে এই পর্যন্ত নিয়ে আসছে, আবার বেনজিরও শেখ হাসিনাকে ওই পর্যন্ত নিয়ে আসছে। সেই বেনজির যদি দুর্নীতি করে, আমি বলবো বেনজির দুর্নীতি করে নেই। যদি বেনজির দুর্নীতি করে, তাই দুর্নীতির গডফাদার হলো শেখ হাসিনা। আজকে আসাদ সাহেব, তিনি ডিএমপির কমিশনার ছিলেন, তার খতিয়ান কিছুটা বের হয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে এনআই মতিউর রহমান সাহেব, তার অবস্থা কি দেখেছেন? আমি মনে করি মতিউর রহমান, আসাদ সাহেব, বেনজির সাহেব এগুলি কিচ্ছু না, এইগুলি কিচ্ছু না। বাংলাদেশের সরকারি এমন কোন অফিস নাই যে অফিসের মধ্যে দুর্নীতি চলে না। এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে দুর্নীতি চলে না। আপনি যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টে। এই 2 দিন আগের কথা বলি, আমাদের চরমনায়ের কয়েকজন আসামি, তারা হাজিরা দিয়েছে, তাদেরকে জামিন দেওয়া, তারা হাজিরা দেওয়া, কিন্তু কোর্ট থেকে নথি গায়েব, হাজিরা দেখানো হয় নাই। আবার তাদেরকে অরেন্ট করেছে, আবার রাত থেকে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। কোর্টের থেকে নথি গায়েব হয় কিভাবে আমাকে বলুন তো? এই 2 দিন আগের ঘটনা বলতেছি। আপনি যাবেন, এমন কোন অফিস নাই, কোন অফিসে যাবেন? ভূমি মন্ত্রণালয়, ভূমি অফিসে যান। আপনি যাবেন কোথায়? কোন অফিসের কথা বলেন? পুলিশের কাছে যাবেন, র্যাবের কাছে যাবেন, আপনি যাবেন ম্যাজিস্ট্রেটের কাছে, যাইবেন আইন বিভাগের মধ্যে, যাইবেন আপনি চিকিৎসা খাতের মধ্যে। বাংলাদেশের এমন কোন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত নয়। সমস্ত ডিপার্টমেন্টগুলি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। এর কারণ কি জানেন? এর কারণ কি জানেন? বর্তমান সরকার যদি অবৈধ, অবৈধ মানুষ অবৈধের বিরোধিতা করতে পারে না। চোর চোরের বিচার করতে পারে না, ডাকাত ডাকাতের বিচার করতে পারে না, মদ পানকারীর বিচার করতে পারে না, যে লুটেরার বিচার করতে পারে না, খুনির বিচার করতে পারে না, অপরাধীর বিচার করতে পারে না। যেহেতু আওয়ামী লীগ সরকার সবচেয়ে বড় অপরাধী, সে কোনো অপরাধের বিচার করতে পারবে না, করতে পারে না, পারবে না। সে ধর্ষণের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, ধর্ষণ বাড়ছে না কমছে। সে মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, মাদক বাড়ছে না কমছে। সে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে, দুর্নীতি বাড়তেছে। কোন অবস্থাতেই বন্ধ হওয়ার মতো নয়। এমন কোন মন্ত্রী নাই, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ এমপি, এমনকি ছাত্রলীগের একজন জেলা সভাপতিও 2000 কোটি টাকা আমাদের দেশ থেকে বিদেশে পাচার করেছে। দেশের অবস্থা জানেন? পাবলিক দেশের অবস্থা জানেন? আজকে ব্যাংকের অবস্থা জানেন? রিজার্ভের অবস্থা জানেন? রিজার্ভ খালির পথে, আমদানি বন্ধ হয়ে যাবে। অথচ 7 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট। কোথায় পাবেন টাকা আপনি? হ্যাঁ পাবেন, অবশ্যই পাবেন। পাবেন না তা অবশ্যই পাবেন। এখানে যারা আছেন না বলির পাঠা, এই জনগণ, এই যে বলির পাঠা আপনারা আছেন না, ট্যাক্স দাও, ভ্যাট দাও, খাজনা দাও। তুমি ব্যবসা করবে 1 টাকা, ট্যাক্স দেবা 10 টাকা। তোমার যা থাকবে অথবা নাই থাকবে আমাকে দিয়ে দাও। বিদ্যুৎ বিলের অবস্থা কি? গ্যাস বিলের অবস্থাটা কি? তরকারির অবস্থা কি? ডালের অবস্থাটা কি? ভাতের অবস্থাটা কি? অথচ আমাদের সংবিধান বলেছে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। এটা সংবিধান বলেছে। এই 5টা মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। এটা কে বলছে? আমাদের সংবিধান। যদি আমাদের সংবিধান বলে মৌলিক অধিকার চিকিৎসা শিক্ষা, সেখানে আপনি চিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন, তাহলে আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। আজকে দেশটা চুরি আর চুরি, ডাকাতি আর ডাকাতি, সব ধ্বংস হয়ে যাচ্ছে। কাজে আসুন, চোর মুক্ত দেশ করব, ডাকাত মুক্ত দেশ করব, সন্ত্রাস মুক্ত দেশ করব।
এবং ভারতের দখলদের বিরুদ্ধে এই দেশকে কঠিনভাবে রক্ষা করার জন্য ঐক্যের বিকল্প নেই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ ইসলামী আন্দোলন করেন, কে অপছন্দ করেন,